আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হোম অফ কেমিস্ট্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে এই ভিডিওটিতে যে ক্লাস নিয়ে কথা বলবো, যে টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো পর্যায়বৃত্ত ধর্ম। আর এই পর্যায়বৃত্তের ধর্মের যে ধর্মটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আয়নীকরণ শক্তি। কোনো বিষয় শিখতে হলে প্রথমে সেই বিষয়টার সংজ্ঞা পড়তে হয়। প্রথমে আমরা জানবো আয়নীকরণ শক্তি কাকে বলে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর শেষ শক্তি স্তর হতে এক মোল ইলেকট্রন সরিয়ে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন পড়ে তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। অর্থাৎ কোনো পরমাণুর শেষ শক্তি স্তর থেকে আমি যদি ইলেকট্রন তাড়িয়ে দিতে চাই তাহলে মূলত আমাকে তাপশক্তি দিতে হয়, আর যে পরিমাণ তাপশক্তি দিতে হয় এটাই মূলত আয়নীকরণ শক্তি। এবার আমরা দেখব একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডান দিকে যাই তাহলে আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা যদি পর্যায় সারণীর একই পর্যায়ে এভাবে বাম থেকে ডান দিকে যাই তাহলে আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ছোট হয়, আর পরমাণুর আকার যত ছোট হবে নিউক্লিয়াসের সাথে শেষ শক্তি স্তরের ইলেকট্রনের আকর্ষণ তত বেশি হবে। আর শেষ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ যত বেশি হবে সেই পরমাণু থেকে শেষ শক্তি স্তর হতে ইলেকট্রনকে সরাতে তত বেশি শক্তির প্রয়োজন পড়বে। তাই একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পরমাণু সমূহের আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে। যদি আমরা উদাহরণের সাহায্যে দেখি তাহলে বিষয়টা অতি সহজেই ক্লিয়ার হবে। যেমন লিথিয়ামের শেষ শক্তি স্তর হতে একটি ইলেকট্রনকে যদি আমি সরাতে চাই তাহলে কত শক্তির প্রয়োজন পড়বে। অর্থাৎ লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়ামের ওপর যদি একক ধনাত্মক আয়ন আমি তৈরি করতে চাই তাহলে এক্ষেত্রে আমাকে কি পরিমাণ শক্তি দিতে হবে? এক্ষেত্রে আমাকে 520 কিলোজুল শক্তির প্রয়োজন পড়বে। অর্থাৎ লিথিয়ামের শেষ শক্তি স্তর থেকে আমি যদি ইলেকট্রন সরাতে চাই তাহলে আমাকে 520 কিলোজুল শক্তি প্রয়োগ করতে হবে। অপরপক্ষে লিথিয়ামের পরবর্তী যে পরমাণু সেটা হলো বেরিলিয়াম। এখন বেরিলিয়াম যদি তার শেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করতে চায়, অর্থাৎ বেরিলিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে বেরিলিয়ামের উপরে একটি প্লাস আসবে। আর এক্ষেত্রে কি পরিমাণ শক্তির দরকার পড়বে? এক্ষেত্রে শক্তির দরকার পড়বে 899 কিলোজুল। এভাবে আমি একই পর্যায়ের যতই বাম থেকে ডান দিকে যাব পরমাণুর আকার ছোট হয়ে আসবে, আর পরমাণুর আকার যত ছোট হবে শেষ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি হবে। আর এক্ষেত্রে আকার যত ছোট হবে আকর্ষণ তত বেশি হবে, ফলে শেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন তাড়ানো তত কঠিন হবে, অর্থাৎ বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তাই বলা হয় একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণু সমূহের আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়। তবে কিছু ব্যতিক্রম থাকবে, ব্যতিক্রমগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। এবার আসা যাক গ্রুপের ক্ষেত্রে কি ঘটে। আমরা যদি পর্যায় সারণীর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাই তাহলে কি ঘটবে? পর্যায় সারণীর একই গ্রুপে যদি উপর থেকে নিচের দিকে যায় তাহলে পরমাণুর আকার বাড়তে থাকে, আর পরমাণুর আকার যত বাড়ে নিউক্লিয়াসের সাথে শেষ স্তরের ইলেকট্রনের আকর্ষণ তত কমতে থাকে, আর আকর্ষণ যত কমবে ওই ইলেকট্রনটাকে সরাতে তত কম শক্তির দরকার পড়ে। অর্থাৎ একই গ্রুপে আমরা যদি উপর থেকে নিচের দিকে আসি, একই গ্রুপের আমরা যদি উপর থেকে নিচের দিকে আসি তাহলে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে। যেমন এখানে আমরা 1 নম্বর গ্রুপের কতগুলো মৌলের আয়নীকরণ শক্তির ক্রমটা আলোচনা করব বা ক্রমটা দেখে নেব। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম তিনটি মৌলই 1 নম্বর গ্রুপে অবস্থিত, এবং আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এটা উপর থেকে নিচের দিকে বোঝাই। লিথিয়াম যখন একটি ইলেকট্রন ত্যাগ করতে চায় তখন সেখানে শক্তির প্রয়োজন পড়ে 520 কিলোজুল। অপরদিকে সোডিয়াম যখন একটি ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আয়ন গঠন করতে চায় তখন সেক্ষেত্রে তাপ দরকার পড়ে 496 কিলোজুল। অপরদিকে আরও নিচে গিয়ে যখন পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আয়ন গঠন করে সেক্ষেত্রে প্রয়োজনীয় তাপমাত্রা 419 কিলোজুল। অর্থাৎ এখান থেকে আমরা কি শিখলাম? একই গ্রুপে আমরা যদি উপর থেকে নিচের দিকে যাই তাহলে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে। কেন কমতে থাকে? কারণ
কারণ একই গ্রুপে যতই আমরা উপর থেকে নিচের দিকে যাব পরমাণুর আকার বাড়তে থাকে, আর পরমাণুর আকার যত বাড়বে নিউক্লিয়াসের সাথে শেষ স্তরের ইলেকট্রনের আকর্ষণ কমতে থাকে, আর এ কারণে শেষ শক্তি স্তর থেকে সহজে ইলেকট্রন তাড়িয়ে দেওয়া যায়। এই কারণে আয়নীকরণ শক্তির মান কম হয়, অর্থাৎ একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে। তাহলে আমরা শিখলাম একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে, আবার একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে। আশা করি সবাই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখানে প্রশ্নটা দেওয়া আছে, বেরিলিয়াম ও বোরনের মাঝে কার আয়নীকরণ শক্তির মান বেশি? আমরা জানি একই পর্যায়ের যদি আমরা বাম থেকে ডান দিকে যাই তাহলে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে। এই শর্তে বেরিলিয়াম আর বোরনের মাঝে বোরনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, কিন্তু বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি। এর কারণ কি? এর কারণ হলো এদের ইলেকট্রন বিন্যাস। আমরা যদি এখন বেরিলিয়াম এবং বোরনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি তাহলে বিষয়টা বুঝতে পারবো। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, অপরদিকে বোরনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় বেরিলিয়ামের শেষ ইলেকট্রন প্রবেশ করেছে এস অরবিটালে এবং এস অরবিটালে দুটি ইলেকট্রন আছে। অপরদিকে বোরনের শেষ ইলেকট্রন প্রবেশ করেছে পি অরবিটালে এবং পি অরবিটালে একটি ইলেকট্রন আছে। আমরা জানি যদি কোনো অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে অথবা অর্ধপূর্ণ থাকে তাহলে সেই অরবিটালটা অনেক বেশি স্থিতিশীল হয়, আর অরবিটাল যদি বেশি স্থিতিশীল হয় সেখান থেকে সহজে ইলেকট্রন তাড়ানো যায় না, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান বেশি হয়। এই শর্তে যেহেতু বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনেক বেশি স্থিতিশীল বোরনের ইলেকট্রন বিন্যাসের চেয়ে, তাই বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বোরন অপেক্ষা বেশি হয়। যদিও পর্যায় সারণীর নিয়ম অনুসারে বোরনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা ছিল। এক্ষেত্রে বেরিলিয়ামের ক্ষেত্রে যদি বেরিলিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে বেরিলিয়াম ধনাত্মক আয়নে পরিণত হতে চায় তাহলে আমাদেরকে যে পরিমাণ শক্তি দিতে হবে সেটা হলো 899 কিলোজুল শক্তি দিতে হবে। অর্থাৎ বেরিলিয়াম থেকে যদি আমি একটা ইলেকট্রন তাড়াতে চাই তাহলে আমাকে 899 কিলোজুল শক্তি দিতে হবে। অপরদিকে বোরন থেকে যদি আমরা একটা ইলেকট্রন ত্যাগ করাতে চাই এবং বোরন যদি একক ধনাত্মক আয়ন গঠন করে তাহলে এখানে শক্তি দিতে হবে কত? 800 কিলোজুল। কিন্তু বেরিলিয়াম আর বোরনের মধ্যে মূলত বোরনেরই কিন্তু আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বোরনের বেশি নয়, বেরিলিয়ামের বেশি। এর কারণ কি? এর কারণ হলো ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা। এইরকম আরেকটি প্রশ্ন আছে, যেমন বলা হয়ে থাকে নাইট্রোজেন এবং অক্সিজেনের মাঝে কার আয়নীকরণ শক্তির মান বেশি? নিয়ম অনুসারে বা পর্যায় সারণীতে যে পর্যায়বৃত্ত ধর্মের পরিবর্তন সে অনুযায়ী নাইট্রোজেন এবং অক্সিজেনের মাঝে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, কিন্তু নাইট্রোজেন এবং অক্সিজেনের আয়নীকরণ শক্তির মধ্যে তুলনা করে দেখা গেছে নাইট্রোজেন এর আয়নীকরণ শক্তির মান বেশি। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হলো এদের ইলেকট্রন বিন্যাস। প্রথমে আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটি দেখে নেব। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3, অপরদিকে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় নাইট্রোজেনের শেষ ইলেকট্রন প্রবেশ করেছে পি অরবিটালে এবং পি অরবিটালে 3টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ পি অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় আছে। অপরদিকে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় অক্সিজেনের শেষ ইলেকট্রন প্রবেশ করেছে পি অরবিটালে, কিন্তু এখানে 4টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটি অনেক বেশি স্থিতিশীল। তাই যেখানকার ইলেকট্রন বিন্যাস যত বেশি স্থিতিশীল হবে সেখান থেকে ইলেকট্রন তাড়ানোটা তত কঠিন হবে। এই কারণে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান E1 অর্থাৎ প্রথম আয়নীকরণ শক্তির মান 1402 কিলোজুল। অর্থাৎ নাইট্রোজেন যদি ইলেকট্রন ত্যাগ করতে পারত, একটি ইলেকট্রন ত্যাগ করাতাম, তাহলে আমাকে 1402 কিলোজুল তাপ শক্তি সেখানে প্রদান করা প্রয়োজন ছিল। অপরদিকে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান, অর্থাৎ অক্সিজেন যদি একটি ইলেকট্রন ত্যাগ করতে পারত তাহলে আমাকে শক্তি দিতে হতো 1314 কিলোজুল।
তাহলে আমরা কি শিখলাম? নাইট্রোজেন এবং অক্সিজেনের মাঝে মূলত অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা ছিল, কিন্তু নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি। এর কারণ হলো এদের শেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আশা করি সবাই ব্যতিক্রম সহ আয়নীকরণ শক্তিটি অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। এই রকম আয়নীকরণ শক্তি আরও ব্যতিক্রম হিসেবে আরও লক্ষ্য করা যায়। যেমন ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা থাকলেও ম্যাগনেসিয়ামের বেশি। একইভাবে ফসফরাস এবং সালফারের মধ্যে সালফারের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা থাকলেও মূলত এখানে ফসফরাসের আয়নীকরণ শক্তির মান বেশি, যদিও সালফারের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা ছিল। আশা করি সবাই আয়নীকরণ শক্তির ব্যতিক্রমগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।